শুরু করছি মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে ফাইনাল এক্সাম ক্র্যাশ কোর্সের সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। আজকের ক্লাসে থাকছে অধ্যায় 6 তাপ ও তাপমাত্রা, অধ্যায় 8 কাজ শক্তি ক্ষমতা। যে কোনো জিজ্ঞাসায় তোমরা মেধাবীর সুপারনোভা অ্যাপের হটলাইন নাম্বারটিতে কল করতে পারো। এছাড়া থাকছে মেধাবীর সুপারনোভা ফেসবুক পেজ, সেখানে গিয়েও নক করতে পারো। তো আমরা মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে বইটিতে চলে যাব। মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে তাপ এবং তাপমাত্রা অধ্যায়টিতে চলে এলাম। এখানে দেখব সামারি সেকশনে প্রতিটি টপিক সামারাইজ করে দেওয়া আছে এবং সাথে অ্যানিমেটেড ভিডিও লিংক আপ করা। যদি ডিটেলসে জানতে চাও ভিডিওগুলো দেখে আসতে পারো। তো প্রথম টপিক হচ্ছে তাপ ও তাপমাত্রা। তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি, যে শক্তিটা কোত্থেকে এসেছে? পদার্থের অণু পরমাণুর সম্মিলিত গতিশক্তি কিংবা কম্পন শক্তি থেকে। অর্থাৎ প্রতিটি পদার্থই কি ছোট ছোট অণু পরমাণু দ্বারা গঠিত, আর এই তাপ শক্তি আসেই এদের কম্পন শক্তি বা গতিশক্তির কারণে। কোন বস্তুর অণু পরমাণুগুলো যত বেশি গতিশীল হবে সেটি তত বেশি উত্তপ্ত বলে মনে হবে। যেমন আমরা যদি তরল পদার্থ দেখি, সেক্ষেত্রে অণুগুলো কিছুটা দূরে অবস্থান করে, আর যদি কঠিন পদার্থ দেখি তারা আরো সংকুচিত অবস্থায় থাকে। আর যদি গ্যাসীয় অবস্থায় দেখি তবে দেখি এরা অনেক ছুটাছুটি করে। তাহলে আমরা যদি বলি সেক্ষেত্রে এদের উত্তপ্ত কখন হয় বেশি? যখন বাষ্পীভবন অবস্থায় থাকে, আর এক্ষেত্রে কিছুটা কম, আর এক্ষেত্রে আরো কিছুটা কম। এরপর তাপমাত্রা। তাপমাত্রা হচ্ছে কোনো কিছু কতটুকু উত্তপ্ত কিংবা কতটুকু শীতল তার একটি পরিমাপ। অর্থাৎ তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। পদার্থের অণুর গতি কিংবা কম্পন যত বেশি হবে বস্তুটির তাপমাত্রাও তত বেশি হবে। এখানে আমরা যদি দেখি, চায়ের ক্ষেত্রে যদি দেখি দেখব তাপমাত্রা একরকম, আইসক্রিমের ক্ষেত্রে যদি দেখি তখন দেখব তাপমাত্রা একরকম। আইসক্রিমের ক্ষেত্রে তাপমাত্রা অনেক কম, আর চায়ের ক্ষেত্রে দেখব তাপমাত্রা বেশি। তো এটাই হচ্ছে কারণ। চায়ের ক্ষেত্রে কি এদের অণুগুলো একটু ছোটাছুটি বেশি করছে, কম্পনের ফলে তাদের গতিশক্তি বেশি, যার কারণে হচ্ছে শক্তি বেশি, আর ওটা হচ্ছে তাপ শক্তি। আর আইসক্রিমের ক্ষেত্রে কিছুটা তুলনামূলক কম। এখানে আমরা দেখতে পাচ্ছি কঠিন অবস্থায় বস্তুর অণুগুলো এভাবে থাকে, সংকুচিত অবস্থায় থাকে। তরলে কিছুটা প্রসারিত হয়, আর গ্যাসীয় অবস্থায় সবচেয়ে বেশি প্রসারিত হয়। ফলে এই অবস্থায় এদের কম্পন বেশি হয় এবং ছুটাছুটি বেশি করে, যার ফলে তাদের গতিশক্তি বা কম্পন শক্তি বেশি হয়, তার ফলে তাপ শক্তি বৃদ্ধি পায়। এরপর তাপমাত্রার স্কেল। তাপমাত্রা সাধারণত মাপা হয় কেলভিনে, অর্থাৎ তাপমাত্রার আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। এছাড়াও আমরা ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করে থাকি, ডিগ্রি ফারেনহাইট ব্যবহার করে থাকি। তো তাপমাত্রার আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন, এটা মনে রাখবো। তাপমাত্রা পরিমাপের জন্য সারা বিশ্বে অনেক ধরনের স্কেল ব্যবহার করা হয়, যেমন কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল ইত্যাদি। আমরা থার্মোমিটার দেখেছি, ডিজিটালটা দেখেছি, অ্যানালগটা দেখেছি। তো এখানে কয়েকটি স্কেল দেয়া আছে। তো এখানে দেখব আমরা সেলসিয়াস স্কেল। যে তাপমাত্রায় বরফ গলে তরল পানি হতে শুরু করে সেই তাপমাত্রাকে বলা হয় পানির গলনাঙ্ক। আর যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে জলীয় বাষ্পে পরিণত হয় তাকে পানির স্ফুটনাঙ্ক বলা হয়। আমরা জানি পানির গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। তো তাপমাত্রার স্কেলগুলো আমরা পরিচিত হলাম এদের সাথে। তাপ সঞ্চালন। তাপ শক্তি 3টি উপায়ে সঞ্চালিত হয়, সেগুলো কি কি? পরিবহন, পরিচলন ও বিকিরণ। এগুলো সম্পর্কে আমরা জানতে ভিডিওটি দেখে আসব। তাপ সঞ্চালন। তাপ শক্তি 3টি উপায়ে সঞ্চালিত হয়, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এই 3টি পদ্ধতি হলো পরিবহন, পরিচলন ও বিকিরণ। পরিবহন কঠিন পদার্থের তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালন করে। আমরা জেনেছি যে কঠিন পদার্থে তাপ মানে তার অণুগুলোর কম্পন। যত বেশি কম্পন তাপ তত বেশি। যখন কঠিন পদার্থের এক প্রান্ত উত্তপ্ত করা হয় তখন সেই প্রান্তের অণুগুলো নিজের জায়গা থেকেই কাঁপতে থাকে। একটা অণু কাঁপতে থাকলে সেটি তার পাশের অন্য অণুকেও কাঁপাতে শুরু করে। সেই অণুটি তখন তার পাশের অণুকে কাঁপায়।
এইভাবে কম্পনটি কঠিন পদার্থের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবাহিত হয়, আর সাথে তাপ কঠিন পদার্থের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে যায়। এই পদ্ধতিকেই তাপ পরিবহন বলে। পরিচলন। তরল ও গ্যাসীয় পদার্থ গরম হওয়ার সময় যে প্রক্রিয়াটি কাজ করে তা হলো পরিচলন। আমরা জানি কোনো তরলকে যদি উত্তপ্ত করা হয় তাহলে তার অণুগুলো আরও বেশি বেগে ছোটাছুটি করতে থাকে। এই ছোটাছুটির বেগ বাড়তে থাকলে অণুগুলোর জন্য জায়গা বেশি প্রয়োজন হয়, কাজেই একই পরিমাণ তরল একটু বেশি জায়গা দখল করে। এতে তার ঘনত্ব কমে যায় বা সেটি হালকা হয়ে যায়। আমরা যখন কোনো পাত্রে পানি নিয়ে চুলার আগুনের উপর রাখি তখন পাত্রের তলায় স্পর্শ করা পানি উত্তপ্ত হয় ও পানির ঘনত্ব কমে যায়, ফলে পানি হালকা হয়ে উপরে উঠে যায়। তখন আশেপাশের শীতল পানি সেই জায়গা দখল করে নেয়। সেই শীতল পানি আবার উত্তপ্ত হয়ে উপরে উঠে যায়। এভাবে পানির ভেতর একটা অভ্যন্তরীণ পরিচলন শুরু হয়। সেটি সকল পানিকে খুব ভালোভাবে মিশিয়ে পানিকে উত্তপ্ত করে। একই রকমভাবে গ্যাসও উত্তপ্ত হলে হালকা হয়ে যায়। আমরা সেটা আগুনের শিখার দিকে তাকালেই বুঝতে পারি। সব আগুনের শিখা সব সময় উপরের দিকে ওঠে। আগুনের শিখা হচ্ছে উত্তপ্ত জ্বলন্ত গ্যাস, কাজেই সেটি হালকা হয়ে উপরে ওঠে। তুমি কখনো আগুনের শিখাকে অন্য কোনো দিকে ছড়াতে দেখবে না। শুধু ভরশূন্য মহাকাশযানে আগুনের শিখা উপরের দিকে না উঠে চারপাশে সমানভাবে ছড়িয়ে পড়ে। বিকিরণ। আমরা যদি জ্বলন্ত আগুনের পাশে দাঁড়াই তখন এক ধরনের তাপ অনুভব করি। এই তাপটি পরিবহন বা পরিচলনের মাধ্যমে তোমার কাছে আসেনি। আমরা যখন রোদে দাঁড়াই তখন যে তাপ অনুভব করি সে তাপও পরিবহন কিংবা পরিচলন পদ্ধতিতে সূর্য থেকে আমাদের কাছে পৌঁছায়নি। এই তাপ সঞ্চালনের পদ্ধতির নাম বিকিরণ। আমরা আগের শ্রেণীতে দৃশ্যমান আলোর সঙ্গে সঙ্গে অদৃশ্য আলোর কথা পড়েছিলাম। এই অদৃশ্য আলোর অবলাল অংশটুকুর একটা অংশ আমরা চোখে না দেখলেও তাপ হিসেবে অনুভব করতে পারি। কাজেই যখন আমরা আগুনের পাশে দাঁড়াই তখন আমরা সেই অদৃশ্য তাপ শক্তিকে অনুভব করি। সেটাকেই আমরা বিকিরণ বলে থাকি। বিকিরণের জন্য কোনো মাধ্যমের দরকার হয় না। সেজন্য সূর্য আর পৃথিবীর মধ্যে মহাশূন্য থাকার পরেও দৃশ্যমান আলোর সঙ্গে অদৃশ্য অবলাল রশ্মি এবং অতিবেগুনি রশ্মি পৃথিবীতে চলে আসতে পারে। এরপর তাপমাত্রা, তাপমাত্রার পরিমাপ, তাপমাত্রা পরিমাপের স্কেল। তাপ আমরা কি অনুভব করি, তাই না? আর তাপমাত্রা কি? কোনো কিছুকে কতটুকু ঠান্ডা বা গরম লাগছে তা প্রকাশ করার মাত্রাকে তাপমাত্রা বলা হয়। অর্থাৎ বস্তুর যে তাপীয় অবস্থা সেটাকে আমরা যেভাবে মাপি, সেই মাত্রাটা। এরপর তাপমাত্রা পরিমাপের স্কেল, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক, এই সম্পর্কটা আমরা দেখব। তাপমাত্রা পরিমাপের জন্য আমরা একটি সমীকরণ ব্যবহার করি। এই সমীকরণে তিনটি স্কেলের একটি সম্পর্ক রয়েছে। তো সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে 0 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে 100 ডিগ্রি ধরা হয়। মধ্যবর্তী ব্যবধানকে সমান 100 ভাগে ভাগ করা হয়। প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি সেলসিয়াস বলা হয়। আচ্ছা, তাহলে সেলসিয়াসে 0 থেকে 100 পর্যন্ত আছে। ফারেনহাইট স্কেলে কি? ফারেনহাইট স্কেলে হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি সেলসিয়াস। আর মধ্যবর্তী ব্যবধান হচ্ছে সমান 180 ভাগে ভাগ করা। প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি ফারেনহাইট বলা হয়। এগুলো আমাদের একটু জানতে হবে, মনে রাখতে হবে। আমরা সমীকরণটি দেখে আসব। সমীকরণটি হচ্ছে c/5 f - 32/9। এর মাধ্যমে আমরা ডিগ্রি সেলসিয়াসের ভ্যালু বসিয়ে ফারেনহাইট স্কেলে কত তাপমাত্রা সেটা নির্ণয় করতে পারি। আবার ফারেনহাইটের মান বসিয়ে ডিগ্রি সেলসিয়াসে কত আসে সেটা নির্ণয় করতে পারি। এছাড়াও এদের কেলভিনের সাথেও সম্পর্ক রয়েছে। আমরা ভিডিওটিও দেখে আসতে পারি আরো ভালোভাবে জানার জন্য। এরপর রয়েছে আপেক্ষিক তাপ ও তাপের প্রভাব। তার আগে আমরা এই সমীকরণটি দিয়ে একটি ম্যাথ দেখে আসব। এখানে কেলভিন স্কেলের সাথে একটি সম্পর্ক দেখানো হয়েছে। সেটি হচ্ছে সেলসিয়াস স্কেলে পানির স্ফুটনাঙ্ক
100°C হলে কেলভিন স্কেলে কত হবে, তার সাথে 273.15 যোগ হবে। অর্থাৎ এখানে যদি তাপমাত্রা 95ও হতো বা 98°C হতো, তার সাথে 273.15 যোগ করে দিলেই কেলভিনে তাপমাত্রা চলে আসতো। সুতরাং কেলভিন স্কেলে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে, এটা যোগ করলে হয় 373.15 কেলভিন। এবার আমরা ওই সমীকরণ ব্যবহার করে একটি ম্যাথ দেখব। এখানে দেওয়া আছে বাংলাদেশ ক্রিকেট দলের একজন খেলোয়াড় খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়লো। সেখানকার ডাক্তার তার গায়ের তাপমাত্রা মেপে বলল তাপমাত্রা 38°C। ফারেনহাইট স্কেলে ওই খেলোয়াড়ের তাপমাত্রা কত হবে? আচ্ছা, তো তাহলে আমরা সমীকরণটি লিখে ফেলবো। সেখানে হচ্ছে কি c/5 f - 32/9। এবার একে c এর মান বসিয়ে পাচ্ছি, c এর মান কত? 38 বসিয়ে এবার ক্যালকুলেশন করব। এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করছি, 5 এর সাথে গুণ হচ্ছে f - 32 আর 9 এর সাথে গুণ হচ্ছে c এর মান 38। এরপর এখানে ক্যালকুলেশন করে আমরা f এর মান পাচ্ছি 100.4°F, অর্থাৎ ফারেনহাইট স্কেলে এর মান হচ্ছে 100.4। এখন আমরা যদি একে কেলভিনে নিতে চাইতাম তবে কি করতাম? এই যে °C তাপমাত্রাটা দেয়া আছে এর সাথে 273.15 যোগ করলে আমরা কেলভিন তাপমাত্রা পেয়ে যেতাম। তো এরপরে আমরা যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কেলে পানির তাপমাত্রা। যেমন সেলসিয়াস স্কেলে পানির তাপমাত্রা যখন 0°C, তখন কেলভিন স্কেলে 273.15 কেলভিন। আবার ফারেনহাইট স্কেলে হচ্ছে 32°F। আবার যখন সেলসিয়াস স্কেলে পানির তাপমাত্রা হচ্ছে 100°C, কেলভিন স্কেলে সেটা 373.15 কেলভিন, আর ফারেনহাইট স্কেলে সেটা 212 ফারেনহাইট। অর্থাৎ এখানে কি পানির বরফ হওয়ার তাপমাত্রা হচ্ছে এখানে দেয়া আছে, আর পানি ফুটে বাষ্পে পরিণত হওয়ার তাপমাত্রা এটা, আর পানি বাষ্পভবনের তাপমাত্রা এবং বরফের গলনাঙ্কের তাপমাত্রার পার্থক্যটা এই দুইটার, সেটা দেয়া আছে। এরপর হচ্ছে আপেক্ষিক তাপ ও তাপমাত্রার প্রভাবে চলে আসি, তাপের প্রভাবে চলে আসি। তো আপেক্ষিক তাপ কি? একটি পদার্থের আপেক্ষিক তাপ কম হলে অল্প তাপ প্রদান করেও অনেক উচ্চ তাপমাত্রায় নেওয়া যায়। অন্যদিকে একটি পদার্থের আপেক্ষিক তাপ বেশি হলে একই তাপমাত্রায় নেওয়ার জন্য অনেক তাপ প্রয়োগ করতে হয়। আচ্ছা, আমরা এটা ভিডিও থেকে আর একটু ভালোভাবে দেখে আসব। তাপের প্রবাহ, দুটি বস্তুর তাপমাত্রা যদি ভিন্ন হয় এবং দুটিকে যদি একটি সংস্পর্শে অন্যটিকে আনা হয়, তাহলে যে বস্তুর তাপমাত্রা বেশি সেখান থেকে তাপ যে বস্তুর তাপমাত্রা কম সেখানে প্রবাহিত হবে। যতক্ষণ পর্যন্ত দুটি তাপমাত্রা একই জায়গায় না পৌঁছাবে ততক্ষণ তাপের প্রবাহ হতেই থাকবে। আমরা দেখেছি চুলায় পানি গরম করতে গেলে উপরের পানিগুলো নিচে যায় আর নিচের পানিগুলো উপরে আসে গরম হওয়ার জন্য, অর্থাৎ তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটে। তারপর হচ্ছে তাপের প্রভাব। তাপের প্রভাবে কি হয়? কঠিন থেকে তরল এবং তরল থেকে কঠিনে পরিণত হয়। তাপমাত্রা কমালে তরল থেকে কি হয়? কঠিনে পরিণত হয়, আর তাপমাত্রা প্রয়োগ করলে কঠিন থেকে তরলে পরিণত হয়। এরপর তরল থেকে গ্যাস এবং গ্যাস থেকে তরল। তারপর হচ্ছে কঠিন থেকে গ্যাস এবং গ্যাস থেকে কঠিন। এই জিনিসগুলো কিভাবে হয় আমরা দেখবো, আর এই সংজ্ঞাগুলো অবশ্যই শিখতে হবে। ঊর্ধ্বপাতন কি, তারপর হচ্ছে গলনাঙ্ক কি, স্ফুটনাঙ্ক কি, গলন কাকে বলে, তারপর কঠিনীভবন কাকে বলে, এগুলো শিখতে হবে। এগুলো সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। এরপরে টপিক হচ্ছে তাপ প্রদানের পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণ। তাপ প্রয়োগে কঠিন পদার্থ খুব অল্প পরিমাণে বাড়ে। আচ্ছা, তরল পদার্থের প্রসারণ। তাপ প্রয়োগে কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থ আয়তনে বেশি বাড়ে। আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে কি হয়? বায়বীয় পদার্থ প্রসারণের প্রভাবে প্রকৃতিতে এবং আমাদের দৈনন্দিন জীবনে বেশ দেখতে পাওয়া যায়। আচ্ছা, এই জিনিসগুলো আমরা একটু ভালোভাবে জানার জন্য ভিডিওটি দেখে আসতে পারি। কঠিন পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ, বায়বীয় পদার্থের প্রসারণ ও তাপ সঞ্চালন। কঠিন পদার্থের প্রসারণ। তাপ প্রয়োগে কঠিন পদার্থ খুব অল্প পরিমাণে বাড়ে।
কঠিন পদার্থের প্রসারণ বোঝার জন্য একটি পরীক্ষা করে দেখি। প্রয়োজনীয় উপকরণ: পিতলের তৈরি বল ও রিং, মোমবাতি, দেশলাই, চিমটা ও স্ট্যান্ড। কাজ: পিতলের তৈরি বল ও রিং এমনভাবে তৈরি করা হয় যাতে বলটি কোনো রকমে রিংয়ের ভিতর দিয়ে চলে যায়। চিত্রের মতো করে স্ট্যান্ডে রিং ও বল যুক্ত করো, দেখবে বলটি রিংয়ের ভিতর দিয়ে চলে গেছে। এবার বলটি বের করে নিয়ে আসো। মোমবাতি জ্বালিয়ে বলটিকে গরম করো। সাবধানে চিমটার সাহায্যে উত্তপ্ত বলটিকে রিংয়ের ভিতরে নেয়ার চেষ্টা করো। বলটি কি রিংয়ের ভিতর দিয়ে যাচ্ছে? যাচ্ছে না, আটকে গেছে। এর কারণ তাপ পাওয়ার ফলে বলটি কিছুটা বড় হয়ে গেছে। এ থেকে প্রমাণিত হলো যে তাপ প্রয়োগে কঠিন পদার্থ প্রসারিত হয়। তরল পদার্থের প্রসারণ: তাপ প্রয়োগে কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থ আয়তনে বেশি বাড়ে। তরল ধাতু পারদের প্রসারণকে কাজে লাগিয়ে থার্মোমিটার তৈরি করা হয়। তাপমাত্রা বৃদ্ধির কারণে সমুদ্রের পানির আয়তন বেড়ে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। বায়বীয় পদার্থের প্রসারণ: বায়বীয় পদার্থের প্রসারণের প্রভাব প্রকৃতিতে এবং আমাদের দৈনন্দিন জীবনে বেশ দেখতে পাওয়া যায়। তোমরা কি রুটি সেঁকতে দেখেছ? এক পর্যায়ে রুটি বেশ ফুলে ওঠে। রুটিটি একটু ছিদ্র করে দিলে শব্দ করে কিছু বেরিয়ে আসে। কেন এরকম হয়? তোমরা জানো, আটার সাথে পানি মিশিয়ে রুটি তৈরি করা হয়। রুটির ভিতরের গরম পানি গরম জলীয় বাষ্পে পরিণত হয়। জলীয় বাষ্প আরও তাপ পেয়ে প্রসারিত হয়, ফলে রুটিটি ফুলে যায়। প্রতিটি ভিডিও শেষেই থাকছে এমসিকিউ সেশন, সেখানে তোমরা পার্টিসিপেট করে নিজেকে যাচাই করে নিতে পারো যে কতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার আমরা পরের অধ্যায়টিতে চলে যাব। পরের অধ্যায়টি হচ্ছে সিলেবাসের কাজ, শক্তি, ক্ষমতা। অ্যাপ থেকে কাজ, শক্তি, ক্ষমতা অধ্যায়টিতে চলে আসলাম। এবার সামারি সেকশনে দেখব প্রতিটি টপিক সামারাইজ করে দেওয়া আছে। তো প্রথম টপিক হচ্ছে কাজ। কাজ কি? কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে সেদিকে বস্তুটিকে একটা দূরত্বে সরানো যায় তাহলে বলা হয় বলটি কাজ করছে। অর্থাৎ যদি এফ বল প্রয়োগ করে কোনো বস্তুকে বলের দিকে এস দূরত্ব অতিক্রম করানো যায় তবে তাকে আমরা কাজ বলতে পারছি, আর কাজের তখন বলবো যে ডব্লিউ পরিমাণ কাজ হয়েছে। তাহলে কাজের সূত্র কি? কাজ পরিমাপ করার জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করি সেটি হচ্ছে ডব্লিউ সমান এফ এস, অর্থাৎ বল ও সরণের গুণফল। এফ পরিমাণ বল কাজ করলে আর এস পরিমাণ সরণ হলে তখন আমরা বলতে পারবো ডব্লিউ পরিমাণ কাজ হয়েছে। তাহলে কাজ কি? কোনো বস্তুর কি বল প্রয়োগ করে যে অবস্থানের পরিবর্তন করা। এরপর কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। কাজ সম্পর্কে আরেকটু ডিটেইলসে জানতে আমরা ভিডিওটি দেখে আসতে পারি। কাজ: আমরা দৈনন্দিন জীবনে কাজ শব্দটা অনেকভাবে ব্যবহার করি। একজন মানুষ সারাদিন অফিসে বসে কম্পিউটারে অনেক কাজ করতে পারে, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় সেটি কোনো কাজ নয়। পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ শব্দটার সুনির্দিষ্ট অর্থ আছে। কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে সেই দিকে বস্তুটিকে একটা দূরত্ব পর্যন্ত সরানো যায় তাহলে বলা যায় বলটি কাজ করেছে। আমরা বল প্রয়োগ বলতে কোনো কিছুকে ধাক্কা দেওয়া, টানা, ঠেলা দেওয়া, আকর্ষণ কিংবা বিকর্ষণ করাকে বোঝাই। অর্থাৎ যদি এফ বল প্রয়োগ করে বস্তুটিকে বলের দিকে এস দূরত্ব অতিক্রম করানো হয় তাহলে ওই বল দিয়ে করা কাজের পরিমাণ ডাব্লিউ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। কাজের একক হচ্ছে জুল। মনে রাখতে হবে, আমরা যদি কোনো কিছুর উপর বল প্রয়োগ করে বস্তুটিকে নাড়াতে না পারি তাহলে আমাদের যত পরিশ্রমী হয়ে থাকুক না কেন সেখানে কোনো কাজ হয়নি বলে ধরে নিতে হবে। ঠিক একইভাবে যদি যেদিকে বল প্রয়োগ করা হয়েছে বস্তুটি সেদিকে না গিয়ে বলের সমকোণে সরে যায় তাহলে ধরে নিতে হবে তখনও কোনো কাজ করা হয়নি। বলের আকর্ষণে যখন কোনো বস্তু তাকে ঘিরে বৃত্তাকারে ঘোরে তখন এই ব্যাপারটি ঘটে, যার অর্থ সূর্যের আকর্ষণে পৃথিবী যখন তাকে ঘিরে বৃত্তাকারে ঘোরে কিংবা
পৃথিবীর আকর্ষণে যখন চাঁদ পৃথিবীকে ঘিরে বৃত্তাকারে ঘুরে তখন কোনো কাজ করা হয় না। এখন ধরো তুমি ফুটবল খেলার সময় ফুটবলের উপর সোজা বরাবর 10 নিউটন বল প্রয়োগ করলে এবং এতে ফুটবলটি সোজা বরাবর 2 মিটার দূরত্ব চলে গেল। তাহলে এখানে কাজের পরিমাণ কত? এখানে বল প্রয়োগ করা হয়েছে F = 10 নিউটন, দূরত্ব S = 2 মিটার। আমরা জানি কাজ W = F × S, তাহলে 10 × 2 = 20 জুল। সুতরাং এখানে মোট কাজ সম্পাদন করা হয়েছে 20 জুল। এরপর হচ্ছে শক্তি ও ক্ষমতা। শক্তি কি? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, যেটা হচ্ছে পাওয়ার। এর এককও হচ্ছে জুল। কাজের এককও জুল, শক্তির এককও হচ্ছে জুল। শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়, এনার্জি। এরপর ক্ষমতা। ক্ষমতা হলো শক্তির রূপান্তরের হার। আর ক্ষমতার সূত্র কি তাহলে? ক্ষমতা P = W/T, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ কাজ করা যায় সেটাই হচ্ছে ক্ষমতা। ক্ষমতার একক কি? ওয়াট। ওয়াটকে W দ্বারা লেখা হয়। এরপর হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি একসাথে যদি আমরা দেখি, কাজ হচ্ছে কি? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুটিকে বলের দিকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হলে তাকে কাজ বলে। এখান থেকে আমরা সংজ্ঞাটি নিব। এরপর ক্ষমতা হচ্ছে কি? কাজ করার হারকে ক্ষমতা বলে, ক্ষমতা বা পাওয়ার। কাজ করার হার, হার বলতে এখানে যেহেতু টি দ্বারা ভাগ করা হচ্ছে, মানে কি একক সময় রিলেটেড, এজন্য এটা হচ্ছে হার। তাহলে হচ্ছে কাজ করার হারকে ক্ষমতা বলে। একক সময় যে পরিমাণ কাজ করা হয় সেটাই হচ্ছে ক্ষমতা। এরপর শক্তি। শক্তিকে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এদের সম্পর্কে জানতে আমরা ভিডিওটিও দেখে আসতে পারি। এরপর শক্তির বিভিন্ন রূপ, গতিশক্তি ও স্থিতিশক্তি। গতিশক্তি কি? কোনো বস্তুর মধ্যে তার গতির জন্য যে শক্তি সঞ্চিত থাকে সেটা হচ্ছে গতিশক্তি। আর স্থিতিশক্তি কি? কোনো স্থির বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে সেটা হচ্ছে স্থিতিশক্তি। বস্তুর অবস্থান, আকার এবং গতির কারণে যে শক্তি পাওয়া যায় তাকে যান্ত্রিক শক্তি বলে। এর দুটি রূপ আছে, গতিশক্তি ও স্থিতিশক্তি। গতিশক্তি কি? একটি বস্তুর ভর যদি m হয় এবং তার গতিবেগ যদি v হয় তাহলে গতিশক্তি হবে ½ mv²। অর্থাৎ সূত্র হচ্ছে গতিশক্তির ½ mv², যেখানে m হলো ভর আর v হলো বেগ। এরপর যদি আমরা দেখি তাহলে স্থিতিশক্তি, বল প্রয়োগ করে কোনো বস্তুকে উপরে তুলে যদি কোথাও রেখে দেওয়া হয় তাহলে বস্তুটির মধ্যে স্থিতিশক্তি জমা হয়। অর্থাৎ সে চলন্ত ছিল, এরপর যদি স্থির হয়ে যায় সেটা হচ্ছে বস্তুকে কি বল প্রয়োগ করে স্থির করা হয়েছে, তখন তার মধ্যে স্থিতিশক্তি জমা হয়। তারপর শক্তির নিত্যতা সূত্র, সেটা কি? শক্তির রূপান্তর খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। আমাদের পরিচিত সব শক্তি এক রূপ থেকে অন্য রূপে যেতে পারে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে চারপাশে যে শক্তি দেখি সেটি সৃষ্টিও হয় না আবার ধ্বংসও হয় না, শুধু এক রূপ থেকে কি আরেক রূপে রূপান্তরিত হয়। এটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। অর্থাৎ শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, এটি কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিণত হয়। এরপর রয়েছে শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্রই আমরা জানলাম যে এর কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, অর্থাৎ বিনাশ নেই। আমরা আমাদের চারপাশে যে শক্তি দেখি সেটা কি? অবিনশ্বর, অর্থাৎ নষ্ট হয় না যেটা। এর কি? একটা পাথর উপরে তুললে তার মধ্যে স্থিতিশক্তি বা বিভব শক্তির জন্ম হয়। পাথরটা ছেড়ে দিলে বিভব শক্তি বা স্থিতিশক্তি কমতে থাকে এবং গতিশক্তি বাড়তে থাকে। মাটি স্পর্শ করার মুহূর্তে পুরো শক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হয়, তখন বিভব শক্তি কি হয়ে যায়? 0 হয়ে যায়। কিন্তু মাটিকে স্পর্শ করার পর পাথরটি যখন থেমে যায় তখন তার ভেতরে গতিশক্তিও থাকে না, বিভব শক্তিও থাকে না। পাথরটা তখন যখন মেঝেতে আঘাত করে তখন সেটি শব্দ করে, যেখানে আঘাত করেছে সেখানে তাপের সৃষ্টি করে। অর্থাৎ গতিশক্তিটুকু শব্দ কিংবা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। শক্তির রূপান্তর খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। আমাদের পরিচিত সব শক্তিতেই এক রূপ থেকে অন্য রূপে যেতে পারে। আমরা এইগুলো সম্পর্কে জানতে, এই যে শক্তির রূপান্তর সম্পর্কে জানতে এই ভিডিওগুলো দেখে আসতে পারি। প্রতিটি অধ্যায়ের অনুসন্ধানী বই সম্পূর্ণ হলে আমরা অনুশীলনীর বই গিয়ে দেখে আসব যে ছক পূরণগুলো চেষ্টা করে পারা যায় কিনা।
আর সামারি সেকশনে আমরা গেলে দেখতে পারবো যে অনুশীলনী বইয়ের কোন অধ্যায় যেতে হবে। অনুশীলনী বইয়ের এই অধ্যায়ের জন্য যেতে হবে হরেক রকম খেলনার মেলা। ওখানে গিয়ে আমরা ছক পূরণের জন্য চেষ্টা করব এবং ওখানে পিডিএফ সলিউশন দেয়া আছে, যেটা কিনা দেখে তোমরা ধারণা নিতে পারবে যে কিভাবে ছক পূরণ করতে হয়। যেমন একটিতে যদি যাই দেখব অনুশীলনী বইটিতে, সেটা হচ্ছে কি হরেক রকম খেলনার, অধ্যায়টির নাম হরেক রকম খেলনা মেলা। এখানে যে পিডিএফ সলিউশন দেখতে পাবো, এখানে একটি পিডিএফ দেখতে পাচ্ছি যেখানে ছক পূরণের কিছু সমাধান দেয়া আছে। তো প্রথমে আমরা নিজেরা চেষ্টা করব, এরপর এই সলিউশনের সাথে ম্যাচ করব বা সলিউশন দেখে একটু ধারণা নিব। প্রশ্নে ছিল এখানে অন্যান্য দলের সাথে, এখানে কি দলগত কাজ বলতে ফেলে দেওয়া কিছু উপকরণ দিয়ে একটি খেলনা নৌকা বানিয়ে পানিতে ছেড়ে দেওয়ার পর দেখা গেল সেটি নিজে নিজে চলতে পারে। এই নৌকাটির ক্ষেত্রে কি ঘটছে আসলে, কেন পানিতে ছেড়ে দেওয়া মাত্র এটা চলতে শুরু করলো বলতে পারো? এই শক্তি কোথা থেকে আসলো? একই রকম ঘটনা কি আর কোথাও ঘটতে দেখেছো? দলের সবার সাথে আলোচনা করে নিচের ফাঁকা জায়গায় তোমার মতামত লিখে রাখো। এরপর আরো কিছু প্রশ্ন দেওয়া আছে এখানে, কিছু অ্যাক্টিভিটিস বলে দেওয়া আছে, এটা করো। শক্তির দুটি সাধারণ রূপ আছে, স্থিতিশক্তি ও গতিশক্তি। স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের ফলে স্থিতিশীল বস্তুতে যে শক্তি জমা হয় তাকে স্থিতিশক্তি বলে। এগুলো আমরা শিখে এসেছি। তো এখানে কিছু উদাহরণ দেয়া আছে। তো কি কি ঘটনা দেখেছো? পাথরকে উপর থেকে নিচে ফেলা দেখেছো, তীর ছোড়া দেখেছো, বেঞ্চ থেকে ব্যাগ বা বই নিচে পড়ে যাওয়া, স্থির গাড়ি গতিশীল হওয়া, স্থির ব্যক্তি দৌড়াতে শুরু করা। তো আমরা বাকিগুলো নিজেরা চেষ্টা করব। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।